আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা বেসিক ইংলিশ লেসন 5 করব এবং শিখব সেন্টেন্স মেকিং, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠনটা গত ভিডিওয় তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই অ্যাসার্টিভ সেন্টেন্স সুন্দরভাবে বোঝার জন্য যে কোনো ধরনের বাক্য, যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরির জন্য আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের অবস্থা, অর্থাৎ আমরা যে ইংরেজি বাক্যগুলো তৈরি করব বা বলা শিখব, সেগুলো হচ্ছে বাংলা বাক্যের শেষের অবস্থার উপরে ভিত্তি করে। তো বাংলা বাক্যের শেষের অবস্থার উপরে ভিত্তি করে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে টোটাল 5 ধরনের করছি। প্রথম হচ্ছে, দেখো ইংরেজি বাক্যে আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব থাকে, মানে যেটা বাংলা ক্রিয়া বলা হয়, কিন্তু বাংলা বাক্যে ভার্বটা থাকে সবার শেষে, বাক্যের একদম শেষে। তো এই যে বাংলা বাক্যের শেষে যে ক্রিয়াটা থাকে এর অবস্থার উপরে ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি 5টা গ্রুপে বিভক্ত করেছি। এই 5টা গ্রুপে আমরা আলাদা আলাদা ভাবে অ্যাসার্টিভ বাক্য তৈরি করা শিখবো। এর 5 রকম বৈশিষ্ট্য আছে। তো বন্ধুরা দেখো, প্রথম গ্রুপে যেটা রয়েছে, যেটা হচ্ছে বাংলা বাক্য আছে কিন্তু তার শেষে ক্রিয়া নেই। আরো বলছি যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকবে, কিন্তু এমন কিছু বাংলা বাক্য আছে যার ভিতরে কোনো ক্রিয়াই নেই। যদি বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকে, সেই বাক্যটা কিভাবে তৈরি করতে হয়। 2 নম্বরে আমরা যেটা শিখবো, বাংলা বাক্যের শেষে আছে থাকলে এর একটা সম্পূর্ণ আলাদা গঠন রয়েছে। এই বাংলা বাক্যের শেষে আছে থাকলে সে বাক্যগুলা কিভাবে তৈরি করতে হয়। বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া থাকে তাহলে বাক্যগুলা কিভাবে তৈরি করতে হয়। মডেল ভার্ব যুক্ত যে বাক্যগুলা, এই বাক্যগুলা কিভাবে তৈরি করতে হয় বা চিনতে পারবা। এরপরে সর্বশেষ যেটা আছে, হয় জাতীয় শব্দ, মানে প্যাসিভ বাক্য, প্যাসিভ বাক্য কিভাবে তৈরি করতে হয়। তোমরা যদি আলাদা আলাদা ভাবে এই 5 ধরনের বাক্যের গঠন বুঝতে পারো, তাহলে তোমাদের যে কোনো ধরনের ইংরেজি বাক্য তৈরি করতে পারবা অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো বন্ধুরা, আসো আমরা আজকের আলোচনায় যে 2টা বাক্য রাখছি, সেটা হচ্ছে যে বাক্যের শেষে ক্রিয়া থাকে না এবং আছে থাকে, এই 2 জাতীয় বাক্য কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখো, যদি বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকে তাহলে বাক্যের গঠনটা হয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, বা অক্সিলারি ভার্বের ভিতরে এম, ইজ, আর, অথবা ওয়াজ, ওয়ার। অর্থাৎ এর পরে যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, তার মানে এখানে যেখানে ভার্ব আছে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেহেতু বাংলা বাক্যে কোনো ভার্ব নেই। অর্থাৎ যে বাক্যগুলোতে ভার্ব থাকবে না সেখানে ভার্ব হিসেবে ব্যবহার হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো বন্ধুরা, তোমরা জানো যে বাক্য তৈরির ক্ষেত্রে টেন্সের একটা বিরাট ভূমিকা। তো এই ধরনের বাক্যগুলা, যে বাক্যগুলার শেষে ক্রিয়া থাকে না, তার টেন্স হচ্ছে সর্বোচ্চ 2টা। তো 2টা টেন্স কি, একটা হচ্ছে হয় সেটা প্রেজেন্ট অবস্থায় থাকতে পারে অথবা পাস্ট অবস্থায় থাকতে পারে। তো প্রেজেন্ট অবস্থায় থাকলে তখন আমরা সাবজেক্টের পরে বসাবো এম, ইজ অথবা আর, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট অবস্থা। আর যদি অতীতকালকে নির্দেশ করে তাহলে আমরা এখানে বসাবো ওয়াজ অথবা ওয়ার, এটা হচ্ছে পাস্ট অবস্থা। তো বন্ধুরা দেখো, এখানে কয়েকটা উদাহরণ দেখলে তোমরা আরো বেশি বুঝতে পারবা। তো তোমাদেরকে আরেকটা বিষয় বলছিলাম, সবসময় বাক্যের শেষের অবস্থাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা বাক্যের সাবজেক্ট খুঁজে পাই। তো প্রথম উদাহরণটা দেখো, আমার পিতা খুবই অসুস্থ। তাহলে এই যে বাংলা বাক্যের শেষের যে শব্দটা, এটা দ্বারা কি কোনো কাজ বোঝাচ্ছে? এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে আমরা যদি এইটুকুকে ইংলিশে বলতে চাই যে আমার পিতা খুবই অসুস্থ, তাহলে অসুস্থটা কে? আমার পিতা। তাহলে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে বলতে পারছি আমার পিতা, মানে মাই ফাদার। এরপরে সাবজেক্টের পরে অবশ্যই একটা ভার্ব নিয়ে আসতেই হবে। তো এখানে যেহেতু ভার্ব নেই, তাহলে এটা দেখো কোন অবস্থা বোঝাচ্ছে, আমার পিতা খুবই অসুস্থ, এটা হচ্ছে প্রেজেন্ট অবস্থা। আর এর যদি পাস্ট অবস্থা বোঝায় তাহলে অবশ্যই তার সাথে ছিল যুক্ত থাকবে। ছিল, ছিলে বা ছিলাম, এই শব্দগুলো তার সাথে যদি যুক্ত থাকে তখন সেটা পাস্ট, আর যুক্ত না থাকলে সেটা প্রেজেন্ট। অর্থাৎ যুক্ত না থাকলে এম, ইজ, আর আসবে, আর যুক্ত থাকলে তখন ওয়াজ, আর। দেখো এই বাক্যটাকে আমরা তাহলে 2 ভাবে বলতে পারি। একটা হচ্ছে আমার পিতা খুবই অসুস্থ, এটা হচ্ছে প্রেজেন্ট। আর যদি এটা অতীতে যায় তাহলে কেমন হতো, আমার পিতা খুবই অসুস্থ ছিল। তো এবার বাক্য তৈরিটা দেখো, যেহেতু এখানে দেখলাম অসুস্থ, তো অসুস্থ কে? আমার পিতা, তাহলে মাই ফাদার। এরপরে ভার্ব নিয়ে আসো,
তো মাই ফাদার এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব বসবে ইজ। এগুলো তোমাদেরকে আগে বোঝানো হয়েছে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে, সাবজেক্টে যদি অনেককে বোঝায় তাহলে আর বসে। তাহলে দেখো, আমার পিতা মাই ফাদার ইজ কেমন, খুবই অসুস্থ, ভেরি ইল। মাই ফাদার ইজ ভেরি ইল। তো এই বাক্যটায় যদি অসুস্থর সাথে ছিল যুক্ত থাকতো, অর্থাৎ অতীতকালে বোঝাতো, তাহলে বাক্যটা কেমন হতো? যে আমার পিতা খুবই অসুস্থ ছিল, মাই ফাদার, তখন আর এম ইজ আর না বসে কি বসতো? ওয়াজ আর। তাহলে মাই ফাদারের সাথে যেহেতু ওয়াজ বসে, মাই ফাদার ওয়াজ ভেরি ইল, আমার পিতা খুবই অসুস্থ ছিল। তাহলে দেখো, দুই ধরনের বাক্য তোমরা বুঝতেও পারবা এবং তৈরিও করতে পারবা। আর একটা উদাহরণ দেখো, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, যদি এতটুকু বলা হয় তাহলে সেটা প্রেজেন্ট, মানে এখনো আছে। বাক্যটা কেমন হবে? কে ভালো বন্ধু? তুমি। তাহলে এইটুকু হচ্ছে সাবজেক্ট ইউ। তো ইউ এর পরে ভার্ব হিসেবে বসে আর। তাহলে ইউ আর, এরপরের অংশটা দেখো, আমার সব থেকে ভালো বন্ধু একটা অংশ বোঝাচ্ছে। তাহলে মাই সব থেকে ভালো এর ইংলিশ হচ্ছে বেস্ট, বন্ধু ফ্রেন্ড। তাহলে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এই বাক্যটাকে যদি বলা হয় তুমি আমার সব থেকে ভালো বন্ধু ছিলে, তাহলে তখন কেমন হবে? ইউ, তখন আর এম ইজ আর থাকবে না, কি হবে? ওয়াজ অথবা ওয়ার। ইউ ওয়ার মাই বেস্ট ফ্রেন্ড। 3 নম্বর উদাহরণটা দেখো, আমি পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত, যদি এতটুকু বলি আমরা, তো ব্যস্তটা তো কোনো কাজ বোঝাচ্ছে না, অর্থাৎ বাংলা বাক্যের শেষে এখানে ক্রিয়া নেই, তো আমরা বি ভার্ব দিয়ে বাক্য তৈরি করব। তো আমি, এখানে কে ব্যস্ত? আমি, আমিটা সাবজেক্ট। আই, এরপরে আয়ের সাথে কোনটা বসে? এম। তাহলে আই এম, আমি কি, খুবই ব্যস্ত, ভেরি বিজি। আই এম ভেরি বিজি। কিসে ব্যস্ত? পড়াশোনা নিয়ে, উইথ মাই স্টাডিজ, অথবা ইন মাই স্টাডিজ। আই এম ভেরি বিজি উইথ মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনায় খুবই ব্যস্ত। তাহলে এর সাথে দেখো, যদি ছিলাম যুক্ত করে বাক্য বলা হয় যে আমি আমার পড়াশোনায় খুবই ব্যস্ত ছিলাম, তাহলে তখন সেটা কি? পাস্ট, অর্থাৎ শুধু বাক্য সব ঠিক থাকবে, পরিবর্তন হবে শুধু ইউ এর সাথে কি, আয়ের সাথে কি বসবে? ওয়াজ। আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই স্টাডিজ। তো বন্ধুরা, তারপরের উদাহরণটা দেখো, অঙ্কটি খুবই কঠিন। এই যে কঠিন যে শব্দটা, এটা তো আর কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে যখন কোনো কাজ থাকে না, সাবজেক্টের পরে একটা বি ভার্ব। দেখো, অঙ্কটি কি কঠিন? অঙ্কটি, দা ম্যাথ, দা ম্যাথ। এরপরে দা ম্যাথ যেহেতু সিঙ্গুলার, তাহলে সেখানে কি বসবে? ইজ। তাহলে দা ম্যাথ ইজ খুবই কঠিন, ভেরি হার্ড, অথবা ভেরি ডিফিকাল্ট। তাহলে দ্য ম্যাথ ইজ ভেরি ডিফিকাল্ট, অঙ্কটি খুবই কঠিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম যে গঠনটা, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে বাক্যটা কিভাবে তৈরি করতে হয়। আসো এবার আমরা দেখি, বাংলা বাক্যের শেষে যদি আছে থাকে, তো এরও টেন্স দুইটা হতে পারে। এর সাথে একটা মজার ঘটনা বলি, আমি অনেককেই এই ট্রান্সলেশনটা ধরছি, যে আমার পিতার একটি কুকুর ছিল। দেখো, এই বাক্যটাও কিন্তু আগের মতোই, অর্থাৎ বাংলা বাক্যের যেমন শেষ অবস্থা ছিল তার সাথে ছিল যুক্ত আছে, কুকুর ছিল। তো এটাও কোনো কাজ না, ছিল যুক্ত থাকলে তো পাস্ট। তো অনেকে এর অ্যান্সার করছে মাই ফাদার ওয়াজ এ ডগ। তো বন্ধুরা, বাক্যটা কি ঠিক থাকছে? থাকছে না। তার মানে এর ভিতরে একটা আলাদা পার্থক্য আছে, একটা বিরাট পার্থক্য আছে। তো পার্থক্যটা কোন জায়গায়? দেখো, যখন বাংলা বাক্যের শেষে আছে থাকে, বাংলা বাক্যের শেষে যখন আছে থাকে, এর গঠন হয় দুই ধরনের। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আরেকটা গঠন হয় দেয়ার, সরি, এখানে আরেকটা বাড়বে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, তিনটায় আসতে পারে প্লাস এক্সটেনশন। আর আরেকটা হতে পারে দেয়ার প্লাস ইজ অথবা আর, অথবা ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ এই বি ভার্ব প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো বন্ধুরা দেখো, যখন বাক্যের শেষে আছে থাকে তখন বাক্যটা গঠন করতে হয় দুই ভাবে। একটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাড বসতে পারে, আর একটা হচ্ছে সাবজেক্ট দেয়ারের পরে ইজ আর ওয়াজ ওয়ার বসে। তো এই দুইটার ভিতরে পার্থক্য কি? কখন সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আনতে হয়, এবং কখন দেয়ার দ্বারা বাক্য তৈরি করতে হয়, অর্থাৎ সাবজেক্টের সাথে দেয়ার, সাবজেক্টের জায়গায় দেয়ার, তারপরে বাক্যটা গঠন করতে হয়। তো বন্ধুরা দেখো, এখানেও দুইটাই টেন্স আছে। একটা হচ্ছে যদি শুধু আছে থাকে তাহলে প্রেজেন্ট ট্রু,
আর যদি আছের পরিবর্তে ছিল থাকে তখন পাস্ট ট্রু, এই ধরনের বাক্যে। তাহলে এখানেও টেন্স দুইটা, হয় সেটা প্রেজেন্ট হতে পারে অথবা পাস্ট হতে পারে। যদি বাংলা বাক্যের শেষে আছে থাকে তাহলে প্রেজেন্ট ট্রু, এখানে হ্যাভ হ্যাজ, আর এখানে ইজ অথবা আর। আর যদি ছিল থাকে তাহলে পাস্ট ট্রু, এখানে হ্যাড আর এখানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে এবার মূল বিষয়টা দেখো, কখন হ্যাভ ফর্মুলায় যেতে হবে আর কখন দেয়ার ফর্মুলায় আসতে হবে, কখন দেয়ার আনতে হয়। খুবই সূক্ষ্ম একটা পরিবর্তন, সেটা হচ্ছে সাবজেক্টের দিকে খেয়াল করতে হবে। বন্ধুরা খুবই মনোযোগ দিয়ে দেখো, এটা সাবজেক্টের দিকে, অর্থাৎ সাবজেক্টের সাথে যদি র যুক্ত থাকে, এখানে হচ্ছে র আর এ এর সম্পর্ক। তাহলে সাবজেক্টের সাথে যদি র যুক্ত থাকে তাহলে আমাদের 1 নম্বর ফর্মুলা অর্থাৎ হ্যাভ নিয়ে আসতে হবে। আর যদি সাবজেক্টের সাথে এ যুক্ত থাকে তাহলে দেয়ার নিয়ে আসতে হয়। খুব সুন্দর করে দেখো, আমরা তো স্বাভাবিকভাবে কি বলি, আমার পিতা। আমরা কি বলি, আমার পিতা, এটা হচ্ছে মূল শব্দ। তো এই পিতার সাথে কি যুক্ত হয়েছে, পিতা এই শব্দটার সাথে র যুক্ত হয়েছে। তার মানে আমাদেরকে এখানে হ্যাভ ফর্মুলায় যেতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ। তো এখানে যদি আমরা বলি যে আমার পিতার একটি কুকুর আছে, তো আছে থাকলে প্রেজেন্ট। তাহলে মাই ফাদার, মাই ফাদার এরপরে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ। তো মাই ফাদার হ্যাজ এ ডগ, মাই ফাদার হ্যাজ এ ডগ। আর যদি বলা হয় আমার পিতার একটি কুকুর ছিল, তখন সেটা পাস্টে, মাই ফাদার হ্যাড এ ডগ, আমার পিতার একটি কুকুর ছিল। পরের বাক্যটা দেখো, আমরা জানি মূল শব্দটা কি, আমাদের স্কুল। তো এই স্কুল শব্দটার সাথে কি যুক্ত আছে, এ যুক্ত আছে। যখন এ যুক্ত থাকে তখন দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে হয়। তুমি এই জায়গাটা বলতে পারবা না যে আওয়ার স্কুল হ্যাজ এ লাইব্রেরি, বাক্যটা এমন ভাবে বলা যাবে না, বলতে হবে কিভাবে, দেয়ার। তখন অবশ্যই দেয়ার আনতে হবে। তো এই জায়গাটাও একই অবস্থা, যদি আছে থাকে তাহলে ইজ অথবা আর। আর যদি ছিল থাকে, মানে আমি যদি বাক্যটা এইভাবে বলি যে আমাদের স্কুলে একটি গ্রন্থাগার আছে, তাহলে বাক্যটা হবে দেয়ারের পরে ইজ অথবা আর। আর যদি আমি এমন বলি যে আমাদের স্কুলে একটি গ্রন্থাগার ছিল, তখন বাক্যটা হবে দেয়ারের পরে ওয়াজ অথবা ওয়ার। তো বন্ধুরা দেখো, আমি প্রথমটা দেখি, আমাদের স্কুলে একটি গ্রন্থাগার আছে। দেখো স্কুল এই যে শব্দটা, এর সাথে এ যুক্ত থাকার কারণে আমরা এবার হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারবো না, এখানে দেয়ার নিয়ে আসতে হবে। তো দেয়ারের পরে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই যে অবজেক্ট অনুসারে সবসময় ভার্বটা বসে, মানে অবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব ইজ হবে, অবজেক্ট প্লুরাল হলে ভার্বটা আর হবে। তো এখানে গ্রন্থাগার কয়টি আছে, একটি, মানে সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে। দেয়ার ইজ এ গ্রন্থাগার, মানে একটি গ্রন্থাগার, মানে এ লাইব্রেরি। দেয়ার ইজ এ লাইব্রেরি কোথায় আছে, ইন আওয়ার স্কুল। দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা গ্রন্থাগার আছে। আবার যদি বাক্যটা এমন বলা হয় আমাদের স্কুলে একটি গ্রন্থাগার ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। তো এরপরের অংশটা দেখো বন্ধুরা, এই পুকুরে অনেক মাছ আছে। তাহলে পুকুর যে মূল শব্দ, তার সাথে কি যুক্ত হয়েছে, এ। তাহলে এখানে কি হ্যাভ হ্যাজ আসবে না দেয়ার আসবে, অবশ্যই দেয়ার আসবে। তাহলে দেখো কেমন হবে, যদি আমরা আছে বলি তাহলে ইজ অথবা আর। তাহলে দেয়ার, এই অবজেক্টটা দেখো, মাছ কি একটা না অনেক, অনেক মাছ, তাহলে এটা প্লুরাল। এবার কেমন হবে, দেয়ার আর মেনি ফিশ, দেয়ার আর মেনি ফিশেস ইন দিস পন্ড, দেয়ার আর মেনি ফিশেস ইন দিস পন্ড। আবার যদি বাক্যটা এমন বলি এই পুকুরে অনেক মাছ ছিল, তার মানে এটা পাস্ট, তখন কেমন হবে, দেয়ার ওয়ার মেনি ফিশেস ইন দিস পন্ড। সর্বশেষ বাক্যটা দেখো, আমার ভাইয়ের, আমরা মূল কথাটা কি বলি, আমার ভাই। তো এর সাথে কি যুক্ত হয়েছে, র যুক্ত আছে, তার মানে কারোর অধিকারে আছে। এটা সহজভাবে মনে রাখা যায়, যদি কোনো ব্যক্তির থাকে তাহলে সেখানে হ্যাভ হ্যাজ। আর যদি কোনো স্থানে থাকে, যদি কোনো ব্যক্তির থাকে হ্যাভ হ্যাজ, আর যদি কোনো স্থানে থাকে তাহলে সেটা দেয়ার আর ফর্মুলায় আসতে হয়। তো বন্ধুরা দেখো, আমার ভাইয়ের একটি বড় মোবাইল আছে, যখন আছে বলবো মানে প্রেজেন্ট, তাহলে কেমন হবে, যেহেতু আমার ভাইয়ের এখানে র আছে, রক যুক্ত আছে বা কোনো ব্যক্তির আছে, তো আমরা হ্যাভ হ্যাজে আসবো। তাহলে মাই ব্রাদার, আমার ভাই, হ্যাজ এ বিগ মোবাইল, মাই ব্রাদার হ্যাজ এ
বিগ মোবাইল, আমার ভাইয়ের একটি বড় মোবাইল আছে। আবার যখন ছিল যদি বলি, তাহলে মাই ব্রাদার হ্যাড এ বিগ মোবাইল, আমার ভাইয়ের একটি বড় মোবাইল ছিল। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই টপিকসটা বুঝতে পারছো। আর এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে আসলে এই ছিল থাকলে আমি কোথায় এম ইজার নিয়ে আসবো, কোথায় হ্যাভ হ্যাজ নিয়ে আসবো, বা কোথায় হ্যাড নিয়ে আসবো, অথবা কোথায় পাস্ট হবে কি হবে। এই বিষয়গুলা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখার পরে এই কনফিউশনটা তোমাদের আর থাকবে না। তো তোমাদের স্পিকিং ইংলিশ শেখার জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস। তো সবসময় তুমি দেখো, এই ধরনের এই যে সাবজেক্টের পরে একটা বি ভার্ব বসিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। মনে মনে তুমি যে কোনো একটা জিনিস দেখে নিয়ে সেটা নিয়ে একটা বাক্য বলো। একটা ফ্যান দেখলে, দ্য ফ্যান ইজ বিউটিফুল, ফ্যানটি অনেক সুন্দর। দ্য ফ্যান ইজ হোয়াইট, ফ্যানটি সাদা। একটা পাখি দেখলে, আহ দ্য পাখি ইজ ওয়ান্ডারফুল, নাইস। তুমি মনে মনে যেটাই দেখবা, তোমার সামনে যা পাবা, সেগুলা নিয়ে শুধু বি ভার্ব দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করে ফেলতে পারো। তো বন্ধুরা, এই প্র্যাকটিসটা করতে থাকো। আর যদি কোনো ধরনের সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশগুলো শিখব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।